আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মন্ত্রী পরিষদের সদস্যরাও আছেন সভায়। আলোচনা সভায় যোগ দিতে সকাল থেকে ভিড় করেন দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুন নিয়ে দলীয় স্লোগান দিয়ে সভাস্থলে আসেন তারা। ১৯টি শর্তে আওয়ামী লীগকে সভা করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ৭৫ বছরের সরকারে থাকা অবস্থায় দেশের সবচেয়ে বেশি উন্নয়ন করলেও বেশি মাত্রায় আমলাতন্ত্রে ঝুঁকে পড়েছে আওয়ামী লীগ, এমনটাই মনে করছেন দেশের বিশিষ্টজনরা। রাজধানীর বনানীতে এডিটর্স গিল্ড আয়োজিত গোল টেবিল আলোচনায় এসব বলেন আলোচকরা। বলেন, এখন রাজনীতি হচ্ছে না, যা হচ্ছে সেটা ক্ষমতার রাজনীতি। আর ক্ষমতার রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগ ধর্ম ও সাংস্কৃতিক রাজনীতির জায়গায় ছাড় দিতে হচ্ছে। এ কারণে ভবিষ্যতে আওয়ামী লীগ আদর্শিক নেতৃত্ব তৈরি করতে পারবে কিনা এ নিয়ে সংশয় জানান তারা। আর গত ১৫ বছরে আওয়ামী লীগকে অনেক কিছুর সাথে আপোষ করতে হয়েছে বলে মনে করেন দেশের বিশিষ্টজনেরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনের সমাবেশে যোগ দিতে আসছেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। এর আগে দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এই কর্মসূচির আওতায় আজ এই সমাবেশ। এছাড়া ১ জুলাই সারা দেশে মহানগরীতে এবং ৩রা জুলাই জেলায় জেলায় সমাবেশ করবে দলটি। মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বরিশাল ও খুলনা ছাড়া বাকি ৬ বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশে ৪টি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় চলছে ৩ নম্বর সতর্ক সংকেত। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বঙ্গোপসাগরের উত্তাল রয়েছে কুয়াকাটা সৈকত, বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। ২ দিন ধরে উপকূলীয় এই এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। বন্দরে রয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত। বাগেরহাটের মংলা উপকূলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো কখনো বইছে দমকা হাওয়া। বন্যার রেশ কাটতে না কাটতেই সিলেটে আবারও শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া অফিস ভারী বর্ষণের পূর্বাভাস দেয়, শঙ্কা রয়েছে বন্যা পরিস্থিতি অবনতি হবার। সিলেটের মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে বন্যা, ঠিক আছে, যেমন বর্তমানে নিম্ন আয়ে যে মানুষগুলো আছে এই মানুষগুলো তো খুব অসম্ভব। বৃষ্টির মাঝে বেশি ঠান্ডা লাগে, শরীর খারাপ হয়। ওই ঈদের সময় 1 সপ্তাহ বেমার ছিলাম বৃষ্টির কারণে। বৃষ্টিতে মেঘে ভিজিয়া মানে কষ্টের মধ্যে আমরা আছি, সিলেটবাসী খুব কষ্টের মধ্যে আছে। নেত্রকোনার নদ নদীর পানি ধীরে ধীরে বাড়ছে, আর সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কাজের জন্য বের হওয়া শ্রমজীবী, কর্মজীবী এবং অফিসগামী মানুষ। একটু পরেই ভারী বৃষ্টি হইতেছে, আবার কোনো আস্তে আস্তে ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে, এতে চলাফেরা একটু অসুবিধার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য খুব ক্ষতিকর হইতেছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। বরিশাল ও খুলনা ছাড়া বাকি ৬ বিভাগে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা করা হচ্ছে। আব্দুল্লাল মামুন, ৭১। সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদের পর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের খনন কাজ দ্বিতীয় দিনের মতো শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই সাথে আজও সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। বৃষ্টির বাধায় সকাল ১১টার দিকে ৭ মসজিদ হাউজিং এলাকায় খাল খনন কাজ শুরু করে কর্তৃপক্ষ। অভিযানে ক্ষমতাসীনদের বাড়ি ভাঙা হচ্ছে না বলে অভিযোগ করেছেন উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা। তাদের দাবি, খালের ভেতরে না পড়লেও তাদের বাড়িঘর উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু খালের ভেতরে একজন সঙ্গীত শিল্পীর একটি ভবন থাকলেও তা ভাঙছে না উত্তর সিটি। কাউন্সিলরের দাবি, খালের ভেতরে ভবন নির্মাণ করা ওই সঙ্গীত শিল্পীকে অনুমতি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তাই সেটি ভাঙা সিটি কর্পোরেশনের এখতিয়ারে নেই। মালিকানা জায়গা ছিল ওইখানে আমরা ছিলাম, ১৭-১৮ বছর ছিলাম। তো এই পর্যন্ত আজকে ৩ দিন ধরে ভেঙে দিচ্ছে, আমরা রাস্তায় আছি। এই ভবনের কিন্তু কোনো ছাড়পত্র নাই, এই ভবনের কিন্তু নকশা নাই, প্ল্যান নাই, কিছুই নাই, যে কারণে আমরা ভেঙেছি। এই ভবনটা আমাদের সীমানার ভিতর পড়েছে এবং নকশা প্ল্যান বহির্ভূত একটি ভবন। গত 1 বছরে ঘটে যাওয়া সাইবার অপরাধের মধ্যে 11.35% পর্নোগ্রাফির ছিল বলে জানিয়েছেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।
আর অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় আইডি বেদখলের ঘটনা বেড়েছে 21% বেশি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা জানায় সংস্থাটি। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের তথ্য মতে এসব অপরাধের শিকার হওয়া 59% নারী এবং ভুক্তভোগীদের 78.78% বয়স 18 থেকে 30-এর মধ্যে। এছাড়া একই সময় অনলাইনে গুজব বা ভুয়া নিউজ বেড়েছে 15.46%। গেল এক বছরে ঘটে যাওয়া সাইবার অপরাধের মধ্যে ই কমার্স প্রতারণার ঘটনা ঘটেছে 14.94%। আর সাইবার অপরাধের মধ্যে 11.85%ই ছিল অনলাইনে হুমকির ঘটনা। প্রস্তাবিত বাজেটে ভ্রমণ প্যাকেজে 15% ভ্যাট প্রস্তাব দেশের পর্যটন খাতের বিকাশে বাধা সৃষ্টি করবে। প্যাকেজের খরচ বেড়ে যাওয়ার ফলে অভ্যন্তরীণ পর্যটক চলে যাবে প্রতিবেশী দেশগুলোতে এবং বিদেশি পর্যটকও কমার আশঙ্কা রয়েছে। শনিবার মহাখালীর অবকাশ হোটেলে বাজেট নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান। এসব পর্যটন খাতের নানা সংস্থার নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রস্তাবিত বাজেটে 15% শুল্ক ভ্রমণের খরচ বাড়িয়ে দিবে। এই ভ্যাট প্রস্তাব করার আগেই দেশের প্যাকেজ প্রতিবেশী দেশ থেকে অনেক বেশি। এই সময় পর্যটন খাতের বিকাশে প্রণোদনা এবং বরাদ্দ অর্থের বন্টন নিয়েও মন্তব্য করেন তারা। হিসেব করে দেখলাম 39.7% ভ্যাট ইম্পোজ হচ্ছে এই টোটাল প্রোডাক্টের উপর। ব্যয় বৃদ্ধি পালে এই রেভিনিউটা দেশের বাইরে চলে যাবে, প্রতিবেশী দেশগুলো উপকৃত হবে। আর ইনবাউন্ড ট্যুরিজমের ক্ষেত্রে ফরেনাররা আসবেনই না, কারণ আমাদের বাংলাদেশের ট্রাভেল কস্ট বেড়ে যাওয়ার ফলে প্রতিবেশী দেশগুলো আমাদের তুলনায় যেহেতু তার ট্রাভেল কস্ট কম, ওইসব দেশের ফরেনাররা চলে যাবে, আমাদের দেশে কমফোর্ট ফিল করবে না। রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন মন্ত্রী। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস জানান, আগামী অক্টোবর মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের প্রতিনিধি সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে সম্ভাব্য 22টি দেশের স্বাস্থ্য বিভাগের মন্ত্রী ও সচিব পর্যায়ের নেতৃবৃন্দ রূপগঞ্জের হাসপাতালগুলো পরিদর্শনে আসবেন। তাই কনফারেন্সের ভেন্যু নির্ধারণ সহ নানা বিষয়ে আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন সামন্তলাল সেন।